7 বছর ধরে বলে এসেছি তৃণমূল নামক দলটা যেদিন ভোটে হারবে সেদিন দলটার অস্তিত্ব থাকবে না। 7 বছর পর আপনারা দেখতে পাচ্ছেন একই জিনিস হয়েছে, যেটা আমি 7 বছর ধরে বলে এসেছি তৃণমূল দলটার কোনো অস্তিত্ব নেই। এসআইআর চালু হওয়ার সময় আমি বলেছিলাম 1 কোটি মানুষ বাদ যাবে, লোকে হেসেছিল তখন। প্রথম থেকে বলেছিলাম 1 কোটি মানুষের নাম বাদ যাবে, দেখেছেন আপনারা 95 লাখ মানুষের নাম বাদ যাবে। এবং গত 7 বছর ধরে আমি যেটা বলে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে, আগামী কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা কেউ আটকাতে পারবে না, সেই জন্য আমাদের সরকারকে আমি অনুরোধ করেছি, বা হাইকোর্টকে অনুরোধ করব, সুপ্রিম কোর্টকে অনুরোধ করবো, একদম যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইরে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তাহলে সেও পালাবে। প্রত্যেককে জেলে ভরা উচিত যারা এই গণপিটুনিতে মদদ দিল, যারা উস্কানি দিল, যারা ন্যারেটিভ ছড়ালো, এবং এর পেছনে সিপিএম এর নেতারা জড়িত আছে। যদি ঠিকঠাক তদন্ত হয় তাহলে প্রত্যেক সিপিএম নেতা কর্মীগুলোকে ধরা পড়বে, যারা এই ন্যারেটিভ গুলো ছড়িয়ে একটা নির্দোষ ছেলেকে মারার পেছনে দায়ী থাকলো। এরাও প্রত্যেকে খুনি। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী, এদেরকে গুরুত্ব দেওয়ার কি আছে? গুরুত্বহীন লোক, ফালতু উল্টো পাল্টা বকছে সোশ্যাল মিডিয়াতে। এদেরকে যত গুরুত্ব কম দেওয়া যাবে তত ভালো। ওরা মোমবাতি ছিল, আমি তো মাছ ভেবেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিল করছেন, খুব হাসি পাচ্ছে এটাতে। কারণ ঘটনাটা হাসির কথা নয়, কিন্তু মমতার মিছিল থেকে হাসি পাচ্ছে। যে ভদ্রমহিলা এই রাজ্যের কোনো মহিলাকে সম্মান দেননি, এই যে আপনি যেগুলো বললেন হাসকালি কাণ্ডে, বাকি যতগুলো কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি আমরা গত 7 বছরে ভুলিনি। ছোট ব্যাপার, প্রেম ছিল নাকি লাভ অ্যাফেয়ার্স বলবেন, প্রেগনেন্ট ছিল, তারপর আরো কত কি বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পরিবারের মহিলার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তৃণমূলের আমলে, প্রত্যেক মহিলা আর তার পরিবারকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি এখন মোমবাতি নিয়ে নামছেন। খুব হাসির ব্যাপার, হাস্যকর ব্যাপার, কেউ লোক বিশ্বাস করছে না। তাহলে সিপিএম হচ্ছে সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় গণশত্রু হচ্ছে সিপিএম। এই গণশক্তি পড়ায় না, এই গণশক্তি যারা পড়ায় তারাই সবচেয়ে বড় গণশত্রু। সিপিএম এর মিথ্যা ন্যারেটিভস এর বিরুদ্ধে যদি আমরা কাজ করতে না পারি, সিপিএম এর মিথ্যা ন্যারেটিভস এর বিরুদ্ধে যদি আইটি সেল কাজ করতে না পারে, সিপিএম এর মিথ্যা ন্যারেটিভ যদি আমরা ভাঙতে না পারি, তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তার সংগ্রাম লগ্নে জন্ম, তাকেও এই সংগ্রামী ভাতা দেওয়া হোক। একজন ব্যক্তির কাছে দুবার হেরেছেন, নন্দীগ্রামে 2021-এ, তারপরেও তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় ছিলেন। 2026-এ নিজের মাঠে হেরেছেন ভবানীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছু বলার সাজে না। তার দল একটা চোর বাটপাড়ের দল, এবং সেখানে 75-25-এর ভাগটা তিনি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পেতেন। তারাও জেলে যাবেন। শুধু প্রভাস মন্ডল নয়, এই যে সমস্ত জেহাদি এই কাণ্ডগুলো ঘটালো, এই প্রত্যেক জেহাদিকেই এনকাউন্টার করা হবে। ঠিকই আছে, পুলিশের উপর আক্রমণ হয়েছিল, এই ঘটনা আমরা উত্তরপ্রদেশে অনেকবার দেখেছি, বা অসমে দেখেছি এনকাউন্টার হয়েছে। জীবনে স্বপ্ন দেখতাম যে আমাদের পশ্চিমবঙ্গ অপরাধীদের সঙ্গে এরকমই ঘটনা ঘটবে। ঘটনা ঘটেছে, খুব ভালো লাগছে। এটার জন্যই তো পরিবর্তন চেয়েছিলাম, এটার জন্যই তো এত বছর লড়াই করেছি। ভালো আছে, খুব ভালো লাগছে। বামেরা একটা কথা বলছে, আপনারা কি উত্তম মডেল পশ্চিমবঙ্গে স্থাপন করলেন? বামেরা কি বলছে তাতে কিছু যায় আসে না। কিছু ফালতু মন্তব্য করে এরা। 34 বছরে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। রাজ্যকে, পশ্চিমবঙ্গকে শ্মশান করার অন্যতম প্রধান কারিগর আছে এই বামেরা। তারপর বাকি যেটুকু ছিল সেটুকু তৃণমূল করে দিয়েছে। ফলে বামেরা এইসব ফালতু মন্তব্য করে কিছু করতে পারবে না। রাজ্য রাজ্যের মতন চলবে, মানুষ উন্নয়নের নতুন রাস্তা দেখছে। এত কিছু তো মানুষ কখনো দেখতে পারতো না। সঙ্গে সঙ্গে অ্যাকশন। এর আগের 15 বছর আমরা কি দেখেছি? কখনো বামেরা বলেছে এরকম ছোটখাটো ঘটনা হতেই পারে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এইসব ঘটনা হতেই পারে, বাচ্চারা দুষ্টুমি করে নিয়েছে, লাভ অ্যাফেয়ার ছিল, কত কি শুনেছি। মহিলাদের কোনো মান সম্মান ছিল না গত 50 বছর ধরে। আমাদের সরকার এসেই ব্যবস্থা নিচ্ছে, দেখতে ভালো লাগছে। বাংলার মানুষ দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, তাদেরও ভালো লাগার কথা যে এত তাড়াতাড়ি বিচার হচ্ছে। মানবদা, সকালে জমা বিকেলে খরচ, বিরোধী দলনেতা থাকাকালীন যা বলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাই কি শুরু হয়ে গেল এই রাজ্যে কার? না, সেটা নয়, ওটা ছিল একটা পলিটিক্যাল ভাষণ। বিরোধী দলনেতা বলেছিলেন এগুলো, মানে পলিটিক্যাল ভাষণের সঙ্গে এসবের তুলনা করলে হবে না, কারণ পলিটিক্যাল জায়গায় অনেক কিছু আমরা বলে থাকি নেতা হিসাবে। মানুষকে একটু আশ্বাস দেওয়া হয় যে সকালে জমা সকালে বিকালে খরচা। এর ঘটনার সঙ্গে এটা কোনো মিল নেই। এটা তো একটা এনকাউন্টার হয়েছে, নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে পুলিশের রিভলভার কেড়ে পালানোর চেষ্টা করছিল। এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক আছে বলে মনে করি না। পলিটিক্যাল ভাষণের সঙ্গে অন্য কোনো ঘটনা মিলিয়ে দেওয়াটা ঠিক নয়। তবে সেটা যদি ধরা হয় তাহলে তো করে দেখালেন শুভেন্দু অধিকারী, যে কোনো অপরাধীকে ছাড়া হবে না। মানবদা, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ, বারুইপুর এনকাউন্টার নিয়ে সরব মহুয়া মৈত্র, বলছেন উত্তরপ্রদেশ 2.0। এই জঙ্গলরাজ তৈরি করেছে মহুয়া মৈত্রের দল, তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ তৈরি করেছে। 2 চব্বিশ পরগনার কি অবস্থা?
গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। দেখো, সিপিএম আমলে এই নেতাদের গুন্ডা পোষাটা চালু হলো। নেতারা গুন্ডা পোষতো সিপিএম এর আমলে। সিপিএম আমলের শেষের দিকে সেই গুন্ডারাই নেতা হয়ে গেল। আর তৃণমূল আমলে যত চোর দুষ্কৃতী তারাই নেতা, স্বাভাবিক ব্যাপার। ফলে তারা এগুলো বলবেই। আবার তো রাজনীতি যে সাফ হচ্ছে, গুন্ডা সাফ হচ্ছে, দুর্নীতিবাজ সাফ হচ্ছে, যারা এই অত্যাচার করছে, এই রকমের অত্যাচার করছে, তারা সাফ হচ্ছে, দেখে ভালো লাগছে। জঞ্জাল তো সাফ করতে হবে। যে জঙ্গল রাজ সিপিএম এবং তৃণমূল এই রাজ্যে তৈরি করে দিয়ে গেছে, সময় লাগবে, কয়েক বছর লাগবে। আশা করছি আমাদের সরকার সেই সমস্ত জঙ্গল রাজ সাফ করবে, যার সবে তো হাতে খড়ি হলো। আলাদা অরিত্র দত্ত বণিক সবসময় সোশ্যাল মিডিয়ায় তিনি অবগত থাকেন, রাজনৈতিক সমালোচনা করে থাকেন। এবার তিনি একটা কথা লিখেছেন যে রাত 1টায় ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করা হলো, পুলিশের গায়ে বডি ক্যাম রাখা এবং এই ধরনের ক্রাইমে ফিল্ড রিকনস্ট্রাকশনের ভিডিও রেকর্ড রাখা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আসামি পালাচ্ছে সেই সব কিছুই প্রেস দেখাতে পারছে না, ডিএনএ ম্যাচিং রিপোর্ট নেই, ডিটেল ফরেন্সিক রিপোর্ট নেই, মিনিমাম চার্জশিটটুকু নেই। ঘটনার বিবরণ দিতে গিয়ে একজন কিংপিনের নাম মুখ ফুসকে বলে দিয়েছেন, ব্যাস সাক্ষী মাঝরাতেই খতম। হেডলাইন চলে এলো শুভেন্দুর বিচার, যেন মুখ্যমন্ত্রী, আদালত, ইনভেস্টিগেটর সব একাই। কি বলবে? আমি এমনিতেই বুদ্ধিজীবীদের কথাতে কিছু বলতে চাই না। আমি তো বুদ্ধিজীবী নয়, খুব সাধারণ মানুষ। আগে সাংবাদিক ছিলাম, যতটুকু জানতাম ততটুকু বলতাম। মেমারির মানুষ আমাকে ভোট দিয়েছে, বিজেপি আমাকে প্রার্থী করেছে, এখন বিধায়ক হয়েছি, তাই অত কিছু বলতে পারবো না। আমি তো বিশেষজ্ঞ নই। যেটুকু টিভিতে দেখছি বা সংবাদ মাধ্যমে দেখছি, সাংবাদিকরা বলছেন, সেটুকুই আমি বিশ্বাস করছি এবং শুভেন্দু অধিকারী নিজে বলেছেন। ফলে পুলিশের কথা তো মানতেই হবে। যেটুকু দেখছি সেটুকু বলা যায়, হতেই পারে এটা যদি সকালে করা যায়। দেখো, এখন বিজেপি জিতেছে এবং এগুলো যদি রিকনস্ট্রাকশন করা হয়, এখন আমাদের প্রচুর উৎসাহী দলের লোকজন রয়েছে। এটা যদি সকাল 10টায় করতে যেত না, তাহলে দেখা যেত কয়েক লাখ লোক জড়ো হয়ে গেছে। মানুষের আপত্তি আছে প্রবল। এই শাস্তি দিতে হবে, মানুষের প্রচুর চাহিদা নতুন সরকারের কাছ থেকে। এই নতুন সরকার কিছু একটা করবে। এটা যদি সকাল 10টায় করা যেত না, তা দেখা যেত লাখ লাখ লোক চলে এসছে, আদৌ কিছু করা যেত না। সেই জন্যই রাতে নিয়ে যাওয়া হয়েছে, যেটুকু পুলিশের কাছ থেকে শুনলাম, যে রাতে নিয়ে যাওয়া আছে যাতে এলাকাটা ফাঁকা পাওয়া যাবে, আলো আছে, নিয়ে যাবে। সেই সময় এই দুষ্কৃতী এই কাণ্ডটা করেছে, ফলে এনকাউন্টার হয়েছে। কি করা যাবে এখন? বিশেষজ্ঞরা কি বলছে আমি বলতে পারবো না, কারণ আমি তো বিশেষজ্ঞ নই। আমি খুব কম জানি এবং যেটুকু জানি তার মধ্যে থেকেই বলার চেষ্টা করি। আর এখন দেখছি সবাই বিশেষজ্ঞ হয়ে গেছে। করোনার সময় প্রচুর আমরা বিশেষজ্ঞ দেখেছিলাম, সবাই ডাক্তার হয়ে গেছিল। ভোটের সময় সবাই ভোটের বিশেষজ্ঞ হয়ে গেছিল। ফুটবল চলছে, বিশ্বকাপ ফুটবল, সবাই এখন ফুটবল বিশেষজ্ঞ। এখন এই একটা এনকাউন্টার হয়েছে, যে পুলিশের রিভলভার ছিনিয়ে পালানো, পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা করেছে। কারণ সেটা নিয়ে সবাই যদি এখন গোয়েন্দা হয়ে যায়, তাহলে আমার কিছু বলার নেই। আমি তো গোয়েন্দা নই। এর আগে যে সমস্ত বিষয়গুলো পূর্বতন সরকারের তরফ থেকে এসেছিল, একটা বিষয় সামনে আসে যে এই বুদ্ধিজীবীরা তখন কি করছিলেন, আজকে যে এই রিকনস্ট্রাকশনের প্রশ্ন তারা তুলছেন বা ভিডিও ফুটেজ, মানে কোথাও কি পরিস্থিতি উস্কে দেওয়ার একটা চেষ্টা চলছে? দেখো, বাঙালির তরফ থেকে এটা ভালোই হচ্ছে। তৃণমূল তো শেষ হয়ে গেছে। মমতা অভিষেকের তৃণমূল দলটার কোনো অস্তিত্ব নেই। ও দু একজন শুধু মন্তব্য করছে, আলাদা কথা। কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে এই বামেদের ন্যারেটিভস গুলো ভাঙা। এই যে ঘটনাগুলো ঘটলো, একটা একেবারে নির্দোষ ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো। এর পেছনে তৃণমূলের নেতারা নয়, এর পেছনে সিপিএম এর নেতারা আছে, সিপিএম এর ন্যারেটিভস আছে। আশা করি আমাদের সরকার এই যে যে নির্দোষ ছেলেটিকে মেরে দেওয়া হলো, এর পেছনে কাদের ন্যারেটিভস আছে, কারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে, সিপিএম এর এই লোকগুলোকে খুঁজে বের করে তাদেরকেও এই একই প্রভাস মণ্ডলের মতন শাস্তি দেওয়া হবে, আমি সেটাও আশা করি। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে, কথা বলতে। তিনি সর্বোচ্চ শাস্তির একটা আশ্বাস দিয়েছিলেন। বারুইপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে এসপি অফিসে তিনি গেলেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আরো একবার জানালেন কাউকে রেয়াত করা হবে না। শুধু তাই নয়, তিনি এও জানালেন যে গণপিটুনিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনিও ঠিক এক কথা বলছেন, কি বলবেন? দেখো, গণপিটুনি আদতে নয়, এগুলো ন্যারেটিভস তৈরি করে সোশ্যাল মিডিয়া ছাড়া হয় এবং সেখানে একটা ক্ষোভ বিক্ষোভের জন্ম দেওয়া হয়, যাতে একটা নির্দোষ লোককে পিটিয়ে মারা যায়। এটা একটা ভয়ঙ্কর কাণ্ড। এই যে গুন্ডা দমন বিল এসছে, আশা করি এতে কাজ হবে। এই যে গণপিটুনিতে যারা সাহায্য করলো, যারা উস্কানি দিল, যাদের ন্যারেটিভ ছিল, সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত পোস্টগুলো আমরা দেখতে পেলাম, এদের প্রত্যেককে জেলে ভরা উচিত। প্রত্যেককে জেলে ভরা উচিত, যারা এই গণপিটুনিতে মদত দিল, যারা উস্কানি দিল, যারা ন্যারেটিভ ছড়ালো, এবং এর পেছনে সিপিএম এর নেতারা জড়িত আছে। যদি ঠিকঠাক তদন্ত হয়, তাহলে প্রত্যেক সিপিএম নেতা কর্মীগুলোকে ধরা পড়বে, যারা এই ন্যারেটিভ গুলো ছড়িয়ে একটা নির্দোষ ছেলেকে মারার পেছনে দায়ী থাকলো। এরাও প্রত্যেকে খুনি। সমস্যা কি হয় আমাদের রাজ্যে, যেটা তৃণমূল আমল থেকে দেখে আসছি, এই গণ পিটুনি, জনরোষ, এই শব্দগুলো সৃষ্টি করে এক শ্রেণীর লোক নিজেদের স্বার্থ সিদ্ধি করে নেয়।
আশা করি এই যারা ন্যারেটিভ গুলো ছড়ালো এবং এই নির্দোষ ছেলেটি মারা গেল, প্রত্যেকেই জেলে যাবে এবং প্রত্যেকের খুব কড়া শাস্তি হবে, আমি এটাই আশা করি। আপনি যখন এই কথাটা বলছেন, সিপিআইএম নেতাকর্মীদের কথা উঠে আসছে, মানে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যখন বারুইপুরে যাচ্ছিলেন, রীতিমতো তাকে উদ্দেশ্য করে যে ডিম ছোড়া হলো, সেই ঘটনায় তিনি বলছেন রীতিমতো আইনের সাহায্য নেবেন, কারা ডিম ছুড়ছে, কোনো কথা বললেই ডিম ছোড়ার এই যে প্রবণতা, তিনি তীব্র ঘেন্না করছেন, বলছেন এর পেছনে বিজেপি দায়ী, বিজেপি ইচ্ছা করে তার উপর আক্রমণ চালাচ্ছে। আমি তো দেখলাম মীনাক্ষীকে ডিম ছড়েনি, আমি তো দেখলাম মীনাক্ষীর গাড়িতে ডিম ছড়ছে এবং মীনাক্ষীকে আন্দোলনের সুযোগ করে দিল। এটা মীনাক্ষীকে এই রকমের গুরুত্ব না দিলেই পারতো। সিপিএম তো এমনিতেই জিরো হয়ে গেছে, যত সিপিএম নেতাদের গুরুত্ব কম দেওয়া যাবে তত ভালো। দু একজন বলে যাচ্ছে, আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা যেমন ফেসবুকে লিখছি, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী, এদেরকে গুরুত্ব দেওয়ার কি আছে? গুরুত্বহীন লোক, ফালতু উল্টো পাল্টা বকছে সোশ্যাল মিডিয়াতে, এদেরকে যত গুরুত্ব কম দেওয়া যাবে তত ভালো। পুলিশ সময় যা বলেছে, আই এম নট ইনভেস্টিং অথরিটি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলছেন গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে উনি ইনোসেন্ট। পুলিশ সময় যা বলেছে এটা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি দেখা করেছি, উনি জাস্টিস পাবেন। এরপর তার কড়া হুঁশিয়ারি, যে বা যারা এই ঘটনার উপর সরকারি সম্পত্তি বিশেষ করে নষ্ট করেছে তাদেরও ছেড়ে কথা বলা হবে না। মুখ্যমন্ত্রী বলছেন যত গাড়ি ভেঙেছে, রেল লাইনের বিম ভাঙা হলো, তাদের গ্রেফতার করা হবে। কি বলবেন, রেল লাইন ভাঙা হলো এরকম একটা ঘটনা? গুন্ডা দমন আইনটা কিন্তু ওরকমই, যারা এই কাজগুলো করছে তাদের সম্পত্তি বেচে, এই যেগুলো ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি, দেশের সম্পত্তির ক্ষতি, রাজ্যের ক্ষতি, রাজ্যের সম্পত্তির ক্ষতি, রেলের ক্ষতি হচ্ছে, গুন্ডা দমন আইনে কিন্তু সেটাই আছে। সম্পত্তি বেচে এই যা যা ক্ষতি হয়েছে, জাতীয় সম্পত্তির ক্ষতি হয়েছে, এগুলোকে উদ্ধার করা হবে। আশা করি এক্ষেত্রেও তাই হবে। আবার বলছি, এই গণপিটুনিতে যারা সামনাসামনি নেতৃত্ব দিলেন তাদের যেমন জেলে যাওয়া উচিত, কড়া শাস্তি পাওয়া উচিত, এর পেছনে যারা সোশ্যাল মিডিয়ায় মদত দিলেন, নিজের কর্মীদের উস্কালেন, যে সমস্ত সিপিএম এর নেতৃত্ব রয়ে গেল, তাদেরকেও খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে। আমি সরকারের কাছ থেকে এটাই আশা করি। একটা প্রশ্ন আমি করব, আপনি সাংবাদিক হিসেবে এবং একজন জনপ্রতিনিধি হিসেবে, বিধায়ক হিসেবে আইনের অনেক মাপকাঠি ভোর প্যাচগুলো বোঝেন। আমি একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে এই যে সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠছে, ট্রেন চলাচল ব্যাহত করার চেষ্টা হলো, এই সমস্ত বিষয়গুলোতে কি, এই ঘটনাগুলোতে পৃথক ফৌজদারি তদন্ত হওয়া উচিত বলে আপনি মনে করছেন? গুন্ডা আইন বলবৎ করা উচিত কি? যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কিন্তু এই আইনের তীব্র বিরোধিতা করেছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন পশ্চিমবঙ্গ কালো দিকে যাচ্ছে, ইউনিয়ন সিভিল কোড চালাও। আমি যতদূর এই আমাদের রাজ্য সরকারকে বুঝতে পেরেছি, আমি খুব সামান্য একজন বিধায়ক, এই সমস্ত ঘটনাগুলো আমাদের সিনিয়র যারা লিডার আছেন বা রাজ্য সরকারের প্রতিনিধি যারা আছেন তারা ভালো বলতে পারবেন। কিন্তু আমি যতটুকু রাজ্য সরকারকে বুঝতে পেরেছি বা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা শুনে যেটুকু বুঝতে পেরেছি, এই সমস্ত ঘটনাগুলো এই 1-2 মাস হচ্ছে। নতুন সরকার গঠন হয়েছে, সরকারের বয়স এখনো 2 মাসও নয়। এই সময়টা বুঝতে হবে, একটা ট্রানজাকশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সব জায়গায় চেঞ্জ হচ্ছে, পুলিশ প্রশাসনে চেঞ্জ হচ্ছে, আধিকারিকরা চেঞ্জ হচ্ছেন, ফলে একটা ট্রানজাকশন পিরিয়ডের মধ্যে এই সরকার আছে। আমি আপনাকে বলছি, এই সরকারটার বয়স যখন 6 মাস হবে না, এই একটি ঘটনাও ঘটবে না। যে সমস্ত জেহাদি মনে করছে যে এই সমস্ত ঘটনাগুলো তৃণমূলের আমলে ঘটিয়ে এসছে বলে আবার ঘটাবে, তারা দেখবেন এই একটি ঘটনার পরই শায়েস্তা হয়ে যাবেন। এই পশ্চিমবঙ্গে এই সমস্ত জেহাদি ঘটনা চলবে না। এই পশ্চিমবঙ্গে সিপিএম এই জেহাদিগুলোকে কাজে লাগিয়ে, তৃণমূল এই জেহাদিগুলোকে কাজে লাগিয়ে আর কোনো কিছু করতে পারবে না। 6 মাস খুব বেশি হলে, 6 মাস পর এই সমস্ত ঘটনা একটাও ঘটবে না, কারণ যারা ঘটাবে তারা বুঝতে পারবে এই ঘটনার পর কি কি অ্যাকশন হলো। 2 মাস বয়স হয়নি সরকারের, সরকার আবার বলছে একটা ট্রানজাকশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে, নতুন সরকার এসছে, পরিবর্তনের সরকার এসছে, সরকার অনেক রকম চেষ্টা করছে, উন্নয়নের লক্ষ্যে ছুটছে, সেই উন্নয়নের লক্ষ্যে লোকে বাধা দিতে চাইছে। আর 6টা মাস পরে এগুলো কিচ্ছু থাকবে না। এই যে সমস্ত জেহাদি গুলো এই ঘটনাগুলো ঘটলো, এবারেই তাদের লুঙ্গি খোলার ব্যবস্থা হয়ে যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর একটি কোনো মানে পরিকল্পিত চেষ্টা হয়েছে কিনা সেটিও কিন্তু তদন্তের আওতায় আনা উচিত বলে কি আপনি মনে করেন? কারণ কোথাও গিয়ে এই যে সিপিআইএম এর মুসলমান নেতা লায়েক আলী বারুইপুরের ঘটনায় বিজেপির নাম জড়িয়ে দিল, কারণ অভিযুক্তরা ধর্ম পরিচয় হিন্দু। সিপিআইএম যেভাবে রাজনীতিকরণ করে বিজেপিকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আপনি কি মনে করেন যে এই বিষয়টিও তদন্তের আওতায় আনা? একেবারে তদন্তের আওতায় আনা উচিত। সিপিএম এটাকে একটা ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করে ন্যারেটিভ ছড়িয়ে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চলছে। সিপিএম এটা চেষ্টা করছে কারণ নতুন সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য। কারণ সিপিএমও জানে এই নতুন সরকারটার বয়স যখন 6 মাস বা 1 বছর হবে, তখন আর এসবগুলো আর হবে না। কারণ এই জেহাদিরা শাস্তি পাবে। ওই যে বললাম, এই জেহাদিদের লুঙ্গি খোলার ব্যবস্থা আমাদের সরকার করবে, এটুকু আমার পূর্ণ বিশ্বাস আছে। এই লায়েক আলীর মতন লোককে জেলের অন্ধকারে থাকবে, এবং দেখুন এদের হয়তো এই প্রভাস মণ্ডলের মতোই অবস্থা হতে পারে। এটা হওয়া উচিত, মানুষ সেটা চাইছে। প্রভাস মণ্ডলের যে অবস্থা হয়েছে, যে সমস্ত সিপিএম এর জেহাদি সংগঠনের লোকগুলো এই ঘটনা ঘটলো, মানুষ চাইছে এই জেহাদি গুলোরও এরকম ভাবেই এনকাউন্টার হোক।
দাঙ্গায় মদত অপপ্রচার বারুইপুর কাণ্ডে সুজন সহ 4 জন সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগপত্রে সুজন চক্রবর্তী সহ লাইকালি, মোনালিসা সিনহা, সৈফুদ্দিন মন্ডলের নাম রয়েছে। কি আমি তো আগেই বললাম, যারা মাঠে নেমে এই সমস্ত জেহাদি কার্যকলাপ করে, এই ধরনের এই যে জনরোষ, গণবিদ্বেষ, এই রকমের শব্দের আড়ালে যারা লুকোবার চেষ্টা করে, স্পটে গিয়ে কাজ করে, তারাও যেমন দোষী। তাদেরকে স্পটে যারা পাঠিয়ে এই ধরনের একজন নির্দোষ ছেলেকে মারার চেষ্টা করে মেরে দিল, তারাও সমানভাবে দোষী। যারা সোশ্যাল মিডিয়ায় এরকম বক্তব্য দিচ্ছে, যারা ন্যারেটিভ ছড়াচ্ছে, সিপিএম এর এই নেতাগুলোকেও গারদে পড়া উচিত। মোমবাতি হাতে পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম কিন্তু অভয়ার সময় উনি চুপ ছিলেন, বারংবার প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়ে। আপনার একাধিক প্রতিবেদন থেকে চুপ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার নির্দেশে আবার নাকি ভিসারা রিপোর্ট চেঞ্জও করা হয়েছিল অভয়ার। হাসখালি কাণ্ডে বলেছিলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল, পার্কস্ট্রিট কাণ্ডে বলেছিলেন খারাপ মেয়ে। এহেন মহিলার মিছিলে হাঁটা কি শোভা পায়? কি বলবো? ওটা মোমবাতি ছিল, আমি তো মাছ ভেবেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিল করছেন, খুব হাসি পাচ্ছে এটাতে। কারণ ঘটনাটা হাসির কথা নয়, কিন্তু মমতার মিছিল থেকে হাসি পাচ্ছে। যে ভদ্রমহিলা এই রাজ্যের কোনো মহিলাকে সম্মান দেননি, এই যে আপনি যেগুলো বললেন হাসখালি কাণ্ডে, বাকি যতগুলো কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি আমরা গত 7 বছরে ভুলিনি। ছোট ব্যাপার, প্রেম ছিল নাকি লাভ অ্যাফেয়ার্স বলবেন, প্রেগনেন্ট ছিল, তারপর আরো কত কি বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পরিবারের মহিলার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তৃণমূলের আমলে, প্রত্যেক মহিলা আর তার পরিবারকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি এখন মোমবাতি নিয়ে নামছেন। খুব হাসির ব্যাপার, হাস্যকর ব্যাপার, কেউ লোক বিশ্বাস করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে ছবি দেওয়া হয়েছে না তার পেজে, ওই পেজের নিচে একবার কমেন্ট গুলো পড়বেন, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পেজে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের পেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের ছবির নিচে যে কমেন্ট গুলো এসছে পড়বেন, তাহলেই বাংলার মানুষের আসল বক্তব্য, অভিব্যক্তি আপনারা টের পেয়ে যাবেন। প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম যা তা বলেছে। বিরোধী রাজনীতির মাটিটা কি মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত করার জন্য এখন থেকেই কাজ শুরু করে দিলেন, যে মোমবাতি নিয়ে হাঁটতে শুরু? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকতে পারবেন না, কারণ লোকে তৃণমূলকে বুঝে নিয়েছে। আগামী পঞ্চায়েতের লড়াই বিজেপি ভার্সেস সিপিএম হতে চলেছে। সিপিএম অলরেডি ন্যারেটিভ ছড়াতে শুরু করেছে, সেই সিপিএম এর ভুল ন্যারেটিভ, যেটার জন্য আমাদের বিশেষ বিশেষ লড়াই। আমাদের প্রত্যেককে বুঝতে হবে, যেহেতু বিজেপির কর্মী সমর্থক হোক বা অন্য যে কেউ হোক, তাদের বুঝতে হবে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূল একটা চোর বাটপারদের দুর্নীতিবাজদের দল। তারা যেখানে পারবে চুরি দুর্নীতি করবে, যেটা 15 বছরে করে এসছে। তারা গদি রাখার জন্য বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম অনুপ্রবেশকারী ঢোকাবে, যেটা থেকে তারা দেশের ক্ষতি করবে। কিন্তু সবচেয়ে বড় বিপদের নাম হচ্ছে এই বামেরা। সবচেয়ে বড় দেশের শত্রু হচ্ছে এই বামেরা। তারা এই মিথ্যা ন্যারেটিভ ছড়াবে, যে মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে একজন নির্দোষ ছেলেকে শাস্তি দেবে গণরোষের নামে, গণবিদ্বেষের নামে, জনরোষের নামে। তাহলে সিপিএম হচ্ছে সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় গণশত্রু হচ্ছে সিপিএম। এই গণশক্তি পড়ায় না, এই গণশক্তি যারা পড়ায় তারাই সবচেয়ে বড় গণশত্রু। সিপিএম এর মিথ্যা ন্যারেটিভস এর বিরুদ্ধে যদি আমরা কাজ করতে না পারি, সিপিএম এর মিথ্যা ন্যারেটিভস এর বিরুদ্ধে যদি আইটি সেল কাজ করতে না পারে, সিপিএম এর মিথ্যা ন্যারেটিভ যদি আমরা ভাঙতে না পারি, তাহলে এই রাজ্যের আবার বিপদ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় হলে অনেকের রাতের ঘুম চলে যাবে, বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এর আগে বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে শোনা গিয়েছিল, আমি আন্দোলন করে উঠেছি, সংগ্রাম লগ্নে আমার জন্ম, করবো, লড়বো, জিতবো। কি বলবো? কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, সংগ্রাম লগ্নে নাকি জন্ম। আমাদের রাজ্য সরকার তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংগ্রামী ভাতা চালু করেছেন। যারা যারা তৃণমূলের আমলে জেলে গেছেন তাদেরকে নাকি সংগ্রামী ভাতা দেওয়া হবে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তার সংগ্রাম লগ্নে জন্ম, তাকেও এই সংগ্রামী ভাতা দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর বিশ্বাসযোগ্য পার্সন নন। দুবার হেরেছেন, একজন ব্যক্তির কাছে দুবার হেরেছেন, নন্দীগ্রামে 2021-এ, তারপরেও তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ক্ষমতায় ছিলেন। 2026-এ নিজের মাঠে হেরেছেন ভবানীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছু বলার সাজে না। তার দল একটা চোর বাটপাড়ের দল, এবং সেখানে 75-25-এর ভাগটা তিনি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পেতেন। তারাও জেলে যাবেন। বাংলায় এনকাউন্টার, ধিক্কার, ধিক্কার, ধিক্কার। সবার উপর আইন ও সংবিধান, সবাই মিলে রক্ষা করো, শাসকের আইন চাই না, আইনের শাসন চাই, লিখছেন গর্গ চট্টোপাধ্যায়। কি বলবো? এই তো বাংলায় প্রথম 50 বছর পর আইনের শাসন এলো। এই তো প্রথম বাংলায় বিচার পেলো, যেটা সিপিএম আমল এবং তৃণমূল আমলে পায়নি। এই তো বিজেপি সরকার আসার পর প্রথম বিচার দেখছে, একদম হাতে কলমে মানুষ বিচার দেখছে। এই তো সবে শুরু হলো, উন্নয়ন দেখছে। প্রত্যেকটা বিধানসভায় মিনি ইন্ডোর স্টেডিয়াম চালু হবে। আমি বলেছিলাম না যে মেমারিতে ইন্ডোর স্টেডিয়াম করবো,
তো আমি যে প্রস্তাবটা দিয়েছিলাম সেটা গোটা বিধানসভায়, সমস্ত বিধানসভাতে সেই প্রস্তাব যাচ্ছে এবং প্রত্যেক বিধানসভায় একটা করে মিনি ইন্ডোর স্টেডিয়াম হবে। এবং আমি যেটা চেয়েছিলাম যে গোটা রাজ্য জুড়ে খেলাধুলার পরিকাঠামো বাড়বে, শুধু পড়াশোনা নয়, আমাদের ছেলেমেয়েরা যাতে খেলাধুলা করতে পারে। কেন্দ্র সরকারের এত প্রজেক্ট, অলিম্পিক্সের এতগুলো প্রজেক্ট, 3-4টে প্রজেক্ট চলছে, শুধু আমাদের রাজ্যে নেই, কারণ আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ছিলাম না। ডবল ইঞ্জিনের সরকার, 2 মাসও বয়স হয়নি, তারা প্রত্যেক এমএলএ কে গুরুত্ব দিয়ে এই খেলাধুলার সিস্টেম গুলো চালু করছে, যাতে এই পশ্চিমবঙ্গ খেলাধুলায় এগোতে পারে। আমাদের এখানে প্রচুর ছেলে মেয়ে আছে যারা খেলাধুলায় এই একবারে পশ্চিমবঙ্গকে 1 নম্বর করবে এবং ভারতের হয়ে আন্তর্জাতিক দুনিয়ায় মেডেল আনবে। সবে 2 মাস হয়েছে, আমরা উন্নতির লক্ষ্যে ছুটতে শুরু করেছি, প্রত্যেকটা বিধানসভায় কাজ হচ্ছে। সে সময় সিপিএম এই কাজগুলোকে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলোকে বাধা দেওয়ার জন্য এই সমস্ত ন্যারেটিভস গুলো চালু করছে। থাকবে না, 6 মাস পরে কিচ্ছু থাকবে না। শুধু প্রভাস মন্ডল নয়, এই যে সমস্ত জেহাদি এই কাণ্ডগুলো ঘটালো, এই প্রত্যেক জেহাদিকেই এনকাউন্টার করা হবে। এই প্রশ্ন আপনার কাছে, তদন্ত প্রক্রিয়াকে স্লথ করে দিতে ইচ্ছাকৃতভাবে হাজিরা এড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ডিজে মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের মানে সাংসদ সম্পর্কে এমনই অভিযোগ সিআইডির। বুধবার কণ্ঠস্বরে নমুনা দেওয়ার জন্য ডাক পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এ নিয়ে দ্বিতীয়বার। তবে এবারেও কিন্তু তিনি বিধাননগর আদালতে উপস্থিত হলেন না। প্রায় 2 ঘন্টা আদালতে অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা এবং কণ্ঠস্বর নমুনা সংগ্রহকারী বিশেষজ্ঞরা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গরহাজির থাকলেন। কি বলবেন? 3টে জিনিস আমি আপনাকে বলছি, যা দুটো বলেছিলাম মিলে গেছে। 7 বছর ধরে বলে এসেছি তৃণমূল নামক দলটা যেদিন ভোটে হারবে সেদিন দলটার অস্তিত্ব থাকবে না। 7 বছর পর আপনারা দেখতে পাচ্ছেন একই জিনিস হয়েছে, যেটা আমি 7 বছর ধরে বলে এসেছি, তৃণমূল দলটার কোনো অস্তিত্ব নেই। এসআইআর চালু হওয়ার সময় আমি বলেছিলাম 1 কোটি মানুষ বাদ যাবে, লোকে হেসেছিল তখন। প্রথম থেকে বলেছিলাম 1 কোটি মানুষের নাম বাদ যাবে, দেখেছেন আপনারা 95 লাখ মানুষের নাম বাদ যাবে। এবং গত 7 বছর ধরে আমি যেটা বলে এসেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে, আগামী কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। সেই জন্য আমাদের সরকারকে আমি অনুরোধ করেছি, বা হাইকোর্টকে অনুরোধ করব, সুপ্রিম কোর্টকে অনুরোধ করবো, একদম যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইরে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তাহলে সেও পালাবে। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগী যুবার নেতা বিনয় মিশ্র পালিয়েছিল, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ভানাতুয়া দ্বীপে পালাবে। আমাদের তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের একটা হেডেক হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও এখন চিকিৎসার জন্য যেতে দেওয়া যাবে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে এবং জেলে যাবে। এতদিন মিথ্যা মামলা করে বিভিন্ন সাংবাদিককে জেলে পাঠিয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার সে চুরি দুর্নীতির দায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। এটাও আপনারা দেখতে পাবেন আগামী কয়েক মাসের মধ্যে।